হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর গুড ইভিনিং বলার কারণ হচ্ছে অন্য দিন আমি গুড মর্নিং বলি, আজকে গুড ইভিনিং, কারণ এখন সন্ধ্যে 6:30 বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে আজকে অনেক প্রেশার ছিল, তোমরা দেখেছো। গসুরির বাজার টাজার করেছি। আজকের দুটো ব্লগ চলছে, কারণ আজকে সকালবেলা একটা ব্লগ করেছি যেটা গসুরি মাল তুলতে গেছিলাম। অনেকটা দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, প্রায় 4টের সময় খেয়ে উঠেছি আমি। মানে অনেক অনেক কাজ ছিল, আর আমাদের ঘরে রঙের জন্য তো নানান কাজ কর্ম চলছে, সেই কারণে আমার অনেক লেট হয়ে যাচ্ছে একা হাতে সবটা সামলাতে। তোমাদের আগের ব্লগেই বলেছি, যারা আগের ব্লগটা দেখে জানো। আর এই ব্লগে তাই এটাই বলছি যে এখন হচ্ছে সন্ধেবেলায় রান্নাঘরে এসে রান্না করব, একেবারে বেশি করে রান্না করব কালকের জন্য, যাতে কালকে দুপুরে আমাকে রান্না করতে না হয়। তাহলে কি হবে, কালকে দুপুরে রান্না না করে কালকে দুপুরবেলায় ঘরটা গুছিয়ে নেবো। আর বলে রাখি, আজকে শুক্রবার সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। শনিবারের দুপুরবেলাটা দেখিয়ে ব্লগটা কিন্তু শেষ করব। তো শুক্র আর শনির দুটোর ব্লগ এর মধ্যে আছে, তোমরা প্লিজ কেউ স্কিপ করে যেও না, দেখতে থেকো। তো কচু শাকটা তো সকালেই সেদ্ধ করে রেখে গেছিলাম, আর কচু শাকটা তো খুবই ইয়াম্মি আর খুবই টেস্টি হয়েছিলো। এখানে যা রান্না করবো আজকে, রান্না করে বোনের খুব শরীর খারাপ, বোনের জ্বর। এবার ওর বাড়িতেও কাজ হচ্ছে, আমার বাড়িতেও কাজ হবে। তো যার কারণে কি হচ্ছে, দুজনের মধ্যে কেউ কারোর বাড়ি যেতে পারছি না ঠিক টাইম মতন। ও আমার বাড়িতে আসতে পারছে না, আমিও ওর বাড়িতে যেতে পারছি না। তো আমার বর মশাই, মানে তোমার দাদা ভাই বললো যে কোনো চিন্তা নেই, রান্না বান্না করো, আমি গিয়ে সমস্ত রান্না দিয়ে আসবো। তো বোনের রুচি নেই বলে কি করলাম, এখানে রুচি নেই বলে ও সেরকম কিছু খাবার খেতে চাইছে না। তো আমি ওকে বললাম কচু শাক করছি, ও কচু শাক খেতে খুব ভালো লাগে, কচু শাক খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কচু শাকটা করে ওকে বললাম তাহলে কচু শাক পাঠাচ্ছি, গরম গরম ভাত পাঠাচ্ছি, আর তার সঙ্গে কিন্তু পটলের পুর বানাচ্ছি আজকে চিকেন দিয়ে, মানে চিকেন দিয়ে পটলের মানে স্টাফিংটা দিয়ে গ্রেভি করব আদা রসুন পেঁয়াজ দিয়ে। হেভি দারুণ, মাংসের মতন কষা কষা দারুণ লাগে, মানে গ্রেভিটাই মাংসের মতন কষা কষা হয়, খুব ভালো লাগে। আর ভেতর তো স্টাফিং থাকবেই, পটলের পুরটা, এই মাংস থাকবে। তো বোন বলে হ্যাঁ পাঠাও, যদি ভালো লাগলে খাবো। তো যথারীতি সন্ধ্যেবেলায় বোন যেহেতু পিৎজা অর্ডার করেছিল, পিৎজা খেয়েছে, খুব বেশি খেতে পারেনি, পরের দিন সকালবেলা ওটাই খেয়েছে। তো চলো, এদিকে কচু শাক হয়ে গেছে, এদিকে আমার জন্য কচু শাক বেড়ে নিয়েছে। এটা হচ্ছে বোনের বাড়িতে পাঠাবো, তাই বোনের জন্য আলাদা করে একটা টিফিন কারিতে গরম গরম বেড়ে নিলাম, একটা করে রান্না করছি, বোনের জন্য আলাদা করে বেড়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ স্টাফিং ভরার জন্য এখানে কিন্তু চিকেন রেডি আছে, পেঁয়াজ রেডি আছে। এখানে হচ্ছে পটলের খোলাগুলো ছাড়িয়ে ঘষে নিয়েছি, ছাড়াইনি, আর দানাগুলো বের করে রেখেছি, দানাগুলোও দিয়ে দেবো। পটলের দানা তো খেতে ভীষণ ভালো লাগে, পটলের দানা ফেলে দিয়ে রান্না করতে আমার মোটেও ভালো লাগে না, কারণ পটল তাহলে কী করতে খাবো, পটলের যদি দানাটাই কটমট করে না খেলাম, তাহলে আর পটল খাবার কোনো মজাই পেলাম না। তো পটলের দানা আমার মতন কে কে খেতে ভালোবাসে একটু কমেন্টে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, এই তেলেতেই তোমার পটল ভাজা হবে, প্লাস পুর তৈরি হবে, প্লাস পটলের ঝালটাও তৈরি হয়ে যাবে। তো এই রান্নাটা করে নেওয়ার পর পাশেই দেখছি ভাত হচ্ছে, গরম গরম ভাত। এদিকে তো আমার বর মশাই তো ওখানে গেছে বোনকে খাবার দিতে, এদিকে বোন আবার ওখান থেকে খাবার পাঠিয়ে দিচ্ছে। যেদিন বোন আগের দিন মাছ রান্না করেছিল, কাঁচা মাংস ছিল, সেই সমস্ত বোন আবার পাঠিয়ে দিয়েছে, বলে দিদিভাই আমি এগুলো কিচ্ছু খাবো না, নাহলে আমি ফেলে দেবো, তুই নিয়ে যা। তো ওর বাপনদার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, মানে আমার ওর জামাইবুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমার বরমশাই যখন গেছে, রেনকোট পরে ভিজে চুপচুপু অবস্থা, প্রচণ্ড পরিমাণে ভিজেছে, মানে যদিও গায়ে জ্বর লাগেনি, রেনকোট পরে গেছিলো। তো অনেকটাই কষ্ট হয়ে গেছে বেচারির, আর কী করা যাবে, কিছু তো করার নেই, না পারছি আমি যেতে, না পারছে বোন আসতে। তো বোনকে দিয়ে আসার পর বোন খেয়েছে। আর আপাতত আজকে শুনলাম আজকের আপডেট আর কি, বোন একটু অনেকটা বেটার আছে। তো যাই হোক, শুনেও ভালো লাগলো যে সুস্থ হয়ে গেছে, কারণ মানুষের শরীর খারাপ থাকলে সত্যি কথা বলতে কিন্তু কাজ বাজ একদম, আর ও তো আর বসে থাকা মেয়ে না, কারণ ও তো কাজ করে, ওর পড়াশুনো আছে, কাজ আছে, দুটো সামলায় একসাথে। তো দুটো জায়গায় তো অনেকটা বেশি ক্ষতি হচ্ছে না, তো তার কারণে ভীষণ টেনশনে ছিল বোন। তো যাই হোক, এখানে তো বোনের চ্যাপ্টারটা ক্লোজ করে এখানে চলে এলাম পটল রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ পটলগুলোকে সুন্দর করে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, দিয়ে পটলটাকে বেশি খুব ফ্রাই করবো না, বেশি ফ্রাই হয়ে গেলে কী হয় বলো তো, তাহলে পটলের মধ্যে পুর ঢোকাতে পারবো না। তো চলো, পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নিলাম। এবার পুরটা বানাবো আদা রসুন পেঁয়াজ বাটা, একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, যেরকম মাংস করে মাংসটাকে কষিয়ে কিমাটাকে, মানে চিকেন কিমাটাকে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপর করবো। তো বন্ধুরা, এরকম মাংস দিয়ে মাটন দিয়ে তোমরা কে কে খেয়েছো, চিকেন দিয়ে কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করো। মাটনেরটাও কিন্তু খুব দুর্দান্ত হয়, আর চিকেনেরটাও কিন্তু খুব দুর্দান্ত হয়। আর আমার বর মশাই কিন্তু এটা ফার্স্ট টাইম খেয়েছে, তো আমার বরের কিন্তু দুর্দান্ত লেগেছে, বলেছে ওয়াও কি সুন্দর, তোমাকে নেক্সট টাইম আমি মাটনের দাও, মাটনে করে দিও। আর সত্যি কথা বলতে বাপন ভীষণ মানে খেতে ভালোবাসে, মানে খাওয়া দাওয়া, যে কোনো খাওয়া দাওয়া খেতে মানে খেতে খুব ভালোবাসে। আর ও খেতে ভালোবাসে, আর আমি রান্না করতে ভালোবাসি, যার কারণে কি হয়েছে কি আমাদের দুজনের না ভালো একটা বন্ডিং আছে। মানে আমি রান্না করে করে ওকে মানে টেস্ট করাই, আর ওর
খেতে ভালোবাসে, ও টেস্ট করতে থাকে। তো আমার রান্নাটাও কী হবে তো সার্থক হয়েছে, রান্নাটা করাটা যে সার্থক হয়েছে আর কিছু না। তো চলো এদিকে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ পটলের পুর কিন্তু অলমোস্ট ডান, আর মাংসটা খুব ভালো কুকড হয়ে গেছে। আর এর মধ্যে হাফ আলু সেদ্ধ করা ছিল, হাফ আলু একটু সেদ্ধ করা ছিল, ওটাকে আমি ভালো করে ম্যাশড করে নিচ্ছি। নিয়ে একটুখানি চিকেনের পুরগুলো দিয়ে দিয়েছি, তাহলে পুরের মধ্যে মাখিয়ে নিলাম। কারণ হচ্ছে আলু সেদ্ধটা মাখিয়ে নিলে কী হবে, মানে যে ঝরঝরে যে ব্যাপারটা, পুরটা যে ঝরঝরে ব্যাপারটা থাকবে না, তাহলে একটু মাখা মাখা ব্যাপারটা আসবে। তো একটু আলুটাকে কোনো নুন টুন দিই, এটা নামানোর পরে এর মধ্যে একটুখানি জাস্ট আলু সেদ্ধ হালকা করে মাখিয়ে নিয়েছি। তাহলে কী হবে, ওটা পুরটা বেশ মাখা মাখা ব্যাপারটা আসবে। আর একটা সঙ্গে সাদা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ, ওটা একটু মুখটাকে লেবেল করার জন্য। জানে না কী হচ্ছে বলো তো, পুরটা আমরা যখন ঝোলে দেবো না, সমস্ত চিকেনের পুরগুলো বেরিয়ে আসতে পারে। অনেকে আটা দেয়, কিন্তু আমার আটা একদম ভালো লাগে না, আটা বা বেসন এই ধরনের জিনিস ভালো লাগে না বলে আমি একটু আলুটা দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই সিলটা দারুণ কাজ হয়েছে, কারণ একদম এই পুরগুলো ভরে নেওয়ার পর মুখে যখন ওই আলুর পুরটা দিয়ে সে মানে একদম মুখটা লেভেল করে দিয়েছি, এক ফোঁটাও ঝোলে যে ফুটেছে। আর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মাংসর যে মশলা, সেই মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দেবো। নামানোর কিছুক্ষণ আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি। দুর্ধর্ষ হয়েছে, মানে এতটা টেস্ট হয়েছে, মানে পটল এক বেলায় আমাদের হাফ উঠে গেছে। বোনকে 2 পিস পাঠিয়েছি, আমি 2 পিস খেয়েছি, তোমার দাদাভাই 2 পিস খেয়েছে, ব্যাস উঠে গেছে। ভেবেছিলাম যে 1 পিস করে খাবো, কিন্তু 2 পিস করে, যেহেতু কচু শাক ছিল রাতের বেলা, তার জন্য। তো দুর্দান্ত রান্না হয়েছে। বোনও খুব ভালো খেয়েছে, তোমার দাদাভাই খুব ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি, যখন ভাতে খাবো তখন ডলে খাবো। এই যে চাপা দিয়ে দিলাম, এবার চাপাটা তুলে কিন্তু দেখে নেবো কী হয়েছে না হয়েছে, দেখে নিলাম। আর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো চলো এখানে বোনের জন্য গরম গরম ভাত নামিয়ে নিচ্ছি। ওর তো মুখে একদমই, যেরকম বললাম, রুচি নেই। আর জ্বরটা হলে সত্যি কথা বলতে কারোরই মুখে রুচি লাগে না, কি করা যাবে। তো গরম গরম ভাত কচুর শাকটা দিয়ে দিলাম, তারপর দেবো পটলের ওই যে বানিয়েছি রেসিপিটা, ওটা। তো চলো আগে আমি দেখে নিই পটলের রেসিপিটার কী অবস্থায়। দেখো পটলের রেসিপি একদম রেডি, ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো পটলের পুর থেকে কিন্তু পটলের পুর খুব সামান্য 2-1টা মাংস দেখতে যে টুকরো পড়েছে, খুব সামান্য বেরিয়েছে। এটা যদি আমি ওই সিলটা না করতাম মুখের সামনে, যদি ওটা না দিতাম আলুটা, ওটা কিন্তু মোটামুটি বেশ কিছু মাংসর টুকরো বেরিয়ে চলে আসতো, পুরগুলো অনেকটাই বেরিয়ে আসতো। আর এটা হওয়াটা স্বাভাবিকভাবে। তো আলুটা দিয়ে দেখলাম, আমি নিজের মাথা থেকেই বুদ্ধি বার করলাম যে বেসন টেসন এসব ভালো লাগে না, তো আমি আলু দিয়ে দেখি। আলু দিয়ে দেখলাম না, জিনিসটা কিন্তু বেশ বেটার হলো, আরও ভালো হলো বরঞ্চ। তো চলো এখানে সুন্দর করে চিকেনের পুর স্টাফিং পটল রেডি হয়ে গেছে আমার। তো এটা বোনের জন্য বাড়ছি, বোনের জন্য বেড়ে দেন তোমাদের দাদাভাইকে খাওয়াবো। অনেকটা রাত হয়ে গেছে, তোমার দাদাভাইকে খাওয়ানোর পর তারপর আমি আবার আমার ঘরের যে কাজকর্ম যেগুলো বাকি আছে, পার্সেল করা এখনও বাকি আছে অনেকগুলো, মানে আমাদের জিনিসপত্র যেহেতু রং হবে, সব জিনিসপত্র ট্রান্সফার করতে হবে এই ঘর। তো তার জন্য ওগুলো অনেক কাজ বাকি আছে। এই খাবারটা তোমার দাদাভাইকে খাইয়ে নিজে খাবো, দেন তারপর গিয়ে কাজ শুরু করবো। আর সেই কাজে কখন শেষ হবে তো ভগবানই জানে। দেখো সকালবেলা কি অবস্থা, বৃষ্টি, ঝমঝমে বৃষ্টি, সকাল 6টার সময় আমাদের কাছ থেকে দেখো কি অবস্থা। আর এই গাছে দেখো পুরো টপে জলে ভরে গেছে, তুলসী মঞ্চ গাছটা। এই বাটিতে খালি জল ছিল, পাখিদের জন্য খাওয়ার জন্য জল দেওয়া হয়েছিল, সে শুকিয়ে গেছিলো। এটা বৃষ্টির জল ভরে গেছে। জানালা দিয়েছে এই জন্যই, এখান থেকে বিভৎস লেভেলে ঝাপটা আসছে। দাঁড়াও তোমাদের এই সাইডটা দেখে, এই সাইডটাতে পুরো কুয়াশা হয়ে যেরকম মনে হচ্ছে বৃষ্টিতে। আচ্ছা কি অবস্থা, বিভৎস লেভেলে ঝাপটা আসবে। আচ্ছা ধীরে ধীরে লঙ্কাগুলো কত বড় হয়ে যাচ্ছে এখানে এলে, আর দেখতে পাচ্ছি। যেতে পারবো তাহলে? এই রেনকোট নিচ্ছিস তো, বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরে ঝিরে। গুড মর্নিং বলি না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমাদেরকে সকালে দেখালাম ভোরবেলা কেমন বৃষ্টি হয়েছে, দেখেছিস? হ্যাঁ
এখনো কেমন মেঘলা মেঘলা ওয়েদার আছে, এবার দেখি তো চলে চলে সাবধানে যাবি, পুরো বিল্ডিংগুলো ভিজবি না কিন্তু। হুম, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি। আমি খালি পায়ে এসছি, খালি পায়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। দেখো রেনকোট পরে না, রেনকোটটা পরলে হয় পুরো বৃষ্টিতে ভিজবে। ঠিক আছে, যাচ্ছে দেখো, ওয়াও ওয়াও, কত উঁচুতেই যাচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি আমাদেরকে একটুখানি, কি দারুণ যাচ্ছে। নো নো, তো এদিকে তো বাপন বেরিয়ে গেল। বাপন বেরিয়ে যাওয়ার পর কিন্তু যথারীতি আমি বাথরুমে গিয়ে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল আজরে নিচ্ছি। এবার পর দেবো পুজো, পুজো টুজো দিয়ে দেন তারপর কিন্তু আমি আমার আদার যে কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার বরমশাই আজকে আমাকে ভিডিও কলে করে বলছে, দেখবি কি অবস্থা রাস্তাঘাটের, তো তোমাদের সাথেও শেয়ার করেছি, অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখতে পারবে। একটু সিঁদুরটা ঠেকিয়ে নিই মাথায়, আর তার সঙ্গে একটুখানি মুখের ট্রিটমেন্ট করে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হাতে র্যাশগুলো বেরিয়েছিল, তোমরা তো জানো, তোমাদেরকে আগে বলেছিলাম। তো তার কারণে কিন্তু আমি চুড়িগুলো খুলে রেখেছিলাম। তো আজকে আবার চান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর হাতের র্যাশটা কিন্তু অনেকটা কমে গেছে। তোমার দাদাভাই বোরোলিং লাগিয়ে লাগিয়ে অনেকটা কমিয়েছে, তো কমে গেছে। আমি জানতাম না, আমি দিচ্ছিলাম না বোরোলিংটা, তোমাদের দাদাভাই দিল। বোরোলিংটা দেওয়ার পর দেখলাম সত্যি কমে গেছে, তাই চুড়িগুলো আবার পরে নিলাম শ্রাবণ মাস উপলক্ষে। আরও কটা চুড়ি কিনবো, সানডেতে ইচ্ছা আছে মেলায় যাওয়া, মেলায় গিয়ে কিনবো। আর এখানে একটু ফেস সিরামটা ভালো করে মাসাজ করে ভালো করে, এই দেখো সিঁদুরটাকে পুরো লেপটে দিলাম, দেখলে তো। এই একটা সমস্যা, সিঁদুর পরার পরেই মনে পড়ে আমার ফেস সিরামের কথা। আর প্রতিটা দিন এই সঙ্গে সঙ্গে আমি সিঁদুরটাকেও লেপটে ফেলি। তো চলো, এইদিকে আমার কাজ কমপ্লিট। আমি এদিকে টিভি দেখছি, টিভিতে ব্লগ হচ্ছে, কখনো গান হচ্ছে, যখন যেরকম ইচ্ছা তখন সেরকম দেখছি। আর কালকে তো টিভিটা থাকবে না, টিভিটা খুলে ফেলবো। টিভিটা খুলে ফেলার পর কাল থেকে তো কাজ হওয়ার কথা আছে। এবার মিস্ত্রিরা কী করে তা ভগবান জানে। মিস্ত্রিরা কটার সময় আসবে, আমাকে তো বলেছে এক টাইম, আর কোন টাইমে আসবে তা ভগবান জানে। আর একবার কল করে আজকে একবার জেনে নেবো। তো চলো, আমি কিন্তু অলমোস্ট একদম ডান হয়ে গেছি। এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পুজোটা দেওয়ার পর তোমাদের সাথে কিন্তু আবার এসেছি। তখন যখন দেখলে চুল আসাটা ছিলাম তখন কিন্তু পুজো দেওয়া হয়নি। এখন পুজো টুজো দিয়ে এসে তারপর আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে দেখালাম যে আমরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন আমি একটু বসে বসে ব্লগটা এনজয় করি আর একটু ব্রেকফাস্ট করি। খুব খিদে পেয়ে গেছে, বাইরে কি অবস্থা, বাপরে বাপ, তোমাদেরকে বলছি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে। সত্যি কথা বাবা, হয় না যখন হয় না, আর যখন হয় তো একেবারে থামে না। তো চলো দেখে নাও তোমার দাদাভাই কি করছে। এটা হচ্ছে আমাদের তেগুড়িয়া রাস্তা, ঝাউতালে। ভিডিও করছে। হে পড়েই গেল। অবস্থা কতটুকু, হাঁটু অব্দি জল ঢুকে গেছে। এটা হচ্ছে আমাদের লোকনাথ মন্দির যাওয়ার রাস্তা। এই সাইডটা হচ্ছে বিবেকানন্দ স্কুলে যাওয়ার রাস্তা। পুরো রাস্তার ঝাউতলা জলে জল, দেখুন পুরো রাস্তা জলে জল। অবস্থা ছোটো হাতি পর্যন্ত ডুবে গেছে, ওই অল্টো গাড়িটা পর্যন্ত যা জলে অবস্থা হয়েছিল। এই হচ্ছে হনুমান মন্দির।
এই রাস্তায় জল